আমাদের ৯ নম্বর ব্যাটসম্যান তানজিম হাসান সাকিব একাই করেন ৫০ রান, আর আমাদের পুরো দল মিলিয়েও স্কোরটা ১৫০ হয় না। বাংলাদেশের তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, আচ্ছা আমি ৮ নম্বর নয় বাদ দিয়ে দিলাম, কিন্তু ওই যে টপ 7 ব্যাটসম্যান তারা আসলে করেনটা কি, তাদের আসলে কাজটা কি? দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ ব্যর্থতাই তাদের সঙ্গী। এই ব্যাটিং নিয়ে বাংলাদেশ কিভাবে টি-20 ম্যাচ জিতবে? আমরা জিততে পারিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম ৩৭ রানে, দ্বিতীয় টি-20 ম্যাচে আমরা হেরেছি আরো বড় ব্যবধানে ৫৭ রানে। প্রথম ম্যাচটাতে আমরা করেছিলাম ১৬৪, দ্বিতীয় ম্যাচে আমরা আরো ২০ রান কম করেছি ১৪৪। দুই ম্যাচেই আমাদের সিরিজ হারাটা হয়ে গেল এবং সেটা মোটেই অপ্রত্যাশিত না। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচেও যে বাংলাদেশের আরো বাজে ব্যাটিং, আরো বাজে বোলিং, আরো বাজে ফিল্ডিংয়ে এইরকম আরো বাজে পরাজয়টা হলো, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা? ব্যাটিং ছাড়া অন্য কোনো কিছুকে কি বলা যায়? মানে অন্যান্যগুলোকে আমি দায় মুক্তি দিচ্ছি না, বোলিংকে ফিল্ডিংকে দায় মুক্তি দিচ্ছে না, কিন্তু ব্যাটসম্যানটাই কি মূল কাঠগড়ায় দাঁড় করানো হবে না তাদেরকে? দেখুন, ২০১ রান লাহোরের এই উইকেটে পার স্কোর, খুবই পার স্কোর। গত ম্যাচেও আমরা পাকিস্তানকে ২০১ রানে আটকে রেখেছিলাম। সেই রান তাড়া করে আমরা জেতার মতো অবস্থায় যেতে পারতাম যদি না আমাদের ওই যে দুই ব্যাটসম্যান লিটন দাস এবং তাওহিদ হৃদয় তাদের হঠাৎ করে ওয়ানডে ব্যাটিং এবং টেস্ট ব্যাটিং এর কথা মনে না পড়ে যেত। তারা টি-20 ম্যাচে ওই টেস্ট ব্যাটিং ওয়ানডে ব্যাটিং করে আমাদের সর্বনাশের পথটা তৈরি করেছিল। এই ম্যাচটাতেও পাকিস্তানকে আমরা ২০১ রানে যখন আটকে ফেলেছিলাম, শুরুটা কিন্তু ভাই টি-20 ব্যাটিং হয়েছিল। প্রথম ২ ওভারে আমরা ৩২ রান তুলে ফেলেছিলাম। স্পেশালি আমাদের এই জায়গাটাতে তানজিদ হাসান তামিম, তিনি তো ছিলেন বিস্ফোরক। ওই ৩২-এর মধ্যে ২৯ রানই তার ব্যাট থেকে এসেছে। থার্ড ওভারে ফার্স্ট বলটা তো একটা ৪ মেরেছেন, কিন্তু এরপরে আমাদের রান রেটটাও কমে যেতে থাকলো আর আমরা উইকেট বিলিয়ে আসার সেই প্রতিযোগিতায় মেতে উঠলাম, যেইটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে চেনা ছবি। আমাদের এখানে ফোর্থ ফিফথ ওভারে পরপর ২ ওভার আমাদের দুই ওপেনার, পারভেজ হোসেন ইমন তিনি ৮ রান করে আউট হয়ে গেলেন, তানজিদ তামিম তিনি ৩৩ রান করে আউট হয়ে গেলেন, এবং লিটন দাস তিনি গত ম্যাচে স্কোর করেছেন। গত ম্যাচে দলকে তো ডোবানোর ক্ষেত্রে তাওহিদ হৃদয়ের পাশাপাশি তার ভূমিকাও কম ছিল না। যে বললাম না, হৃদয় করেছেন টেস্ট ব্যাটিং, কিন্তু লিটনও ওয়ানডে ব্যাটিংই করেছেন। পরের দিক দিয়ে ওই যে স্কোরটা ভদ্রস্ত দেখাচ্ছে বটে ৩০ বলে ৪৮, কিন্তু বাংলাদেশের হারার পেছনে ওই শুরুতে তার ওই স্লো ব্যাটিং ৫ থেকে ১০ ওভারের মধ্যে এই লিটন আর হৃদয়ের স্লো ব্যাটিং এর বিরাট ভূমিকা ছিল। সো তারপরে স্কোর তো করেছেন, ফলে নেক্সট ম্যাচে তো আর রান করার বাধ্যবাধকতা তার নাই, তিনি সেটা করেনও নাই। মিডনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন যখন, তখন পাওয়ার প্লের মধ্যে আমরা ৩ উইকেট হারিয়ে ৫৪ রানে পৌঁছে গেছি। আর এটা যদি হয় খারাপ, তাহলে সর্বনাশ হয়ে গেছে, আরো চূড়ান্ত সর্বনাশ হয়ে গেছে পাওয়ার প্লের পরের ভেরি নেক্সট ওভারটাতে, যখন আপনার ওভারে পরপর ২ বলে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক দুইজনই আউট হয়ে যান। সাথে সাথে আমরাও ম্যাচ থেকে আউট হয়ে যাই, ম্যাচ জয়ের সম্ভাবনা থেকে বাংলাদেশও আউট হয়ে যায়। আমরা বরং ১০০-র মধ্যে গুটিয়ে যাই কিনা এরকম একটা আশঙ্কার জায়গা জেগেছিল যখন আমরা ১০ ওভারের মধ্যে ৭টা উইকেট হারিয়ে ফেলি। শামীম পাটোয়ারি আর হচ্ছে গিয়ে রিশাদের উইকেটও হারিয়ে ফেলছি। শামীম পাটোয়ারিতে এখন আসলে বোলার হয়ে উঠছেন। শামীম পাটোয়ারিকে দেখে আমার সেই ওই নাসির হোসেনের শেষ দিকের কথা মনে পড়ছে, যখন তার বোলিং দিয়েই মনে হচ্ছিল যে তিনি টিমে টিকে রয়েছেন। সো শামীম গত ম্যাচেও ভালোই বোলিং করেছেন, এই ম্যাচেও তার বোলিংটা গুরুত্বপূর্ণ ছিল, ভালোই বোলিং করেছেন, কেননা আমাদের শরীফুল মাত্র ৩ বল করার পরে আর তিনি বোলিং করতে পারেননি। কিন্তু শামীমের যে মূল কাজ ব্যাটিং, সেই জায়গাটাতে তার কন্ট্রিবিউশনটা হচ্ছে গিয়ে এই গত সিরিজটা তো যেমন ছিল এই সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সেই জায়গাটাতেই বোর্ডে বলার মতো কোনো কন্ট্রিবিউশন না। এই জায়গাটা থেকে বাংলাদেশ যে একটা ভদ্রস্ত, মানে যদি বলেন আর কি ১৫০-র কাছাকাছি স্কোরে গিয়েছে, সেইটা মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচে খেলানো হয়েছে, শেখ মাহিদির জায়গায় তাকে ৫ নম্বরে নামানো হয়েছিল, এবং মিরাজ ২৩ রানের একটা ইনিংস খেলেছেন, মোটামুটি একটা ইনিংস খেলেছেন। আর ওই যে বললাম তানজিম সাকিব তিনি ৩১ বলে ৫০ রানের একটা ইনিংস খেলেছেন, যেই ইনিংসটা বাংলাদেশের ওই প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের, টপ 7 ব্যাটসম্যানদের লজ্জা দেওয়ার জন্য যথেষ্ট, যদি তারা আসলে লজ্জা পান বা ওইটা যদি তাদের ইগো হার্ট করে, ইগো হার্ট করার মতো অবস্থাতে যদি সেই জিনিসটাতে থাকে। ফাইনালি আমরা ১৪৪ রানে আটকে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছি ৫৭ রানে। এখন পাকিস্তান যে ওই যে ২০১ রানে পৌঁছলো, গত ম্যাচেও তারা ঠিক ২০১ই করেছিল। এই জায়গাটাতে আমি বললাম যে আমাদের শরীফুল যেহেতু ৩ বলের বেশি আর করতে পারেননি, এরপরে তার কুচকিতে একটা টান লেগে তিনি বেরিয়ে গেছেন। এই জায়গাটাতে আমরা একটু আনলাকি ছিলাম। তাই বলে ভাই প্রথম ১০ ওভারে আমাদের বোলাররা একটা উইকেটও তুলে নিতে পারবেন না। পাকিস্তানের একটা উইকেট গিয়েছে সাইম আইয়ুবের, সেই উইকেটটা হচ্ছে আমরা রান আউটে পেয়েছি, কিন্তু আমাদের বোলাররা একজন শরীফুল বেরিয়ে গেছেন, কিন্তু বাকি যারা ছিলেন তারা কেউ প্রথম ১০ ওভারে একটা উইকেট তুলে নিতে পারবেন না, এবং আমাদের ফিল্ডাররা সেই জায়গাটাতে তাদেরকে হেল্প করবেন না।
পাকিস্তানের আগের ম্যাচেই কেন খেলানো হয়নি সাহেবজাদা ফারহানকে, সেটা নিয়ে একটা মানে প্রশ্নের জায়গা ছিল। দুর্দান্ত ফর্মে তিনি রয়েছেন পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে, এবং এই ম্যাচে খেলানো হয়েছে এবং তিনি ঠিকই 41 বলে 74 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন, যেই ইনিংসে তিনি 3টা লাইফ পেয়েছেন। হ্যাঁ, টাফ চান্স ছিল, টাফ ওই সুযোগগুলো ছিল, কিন্তু আমাদের ফিল্ডাররা সেগুলো অ্যাভেল করবেন না। তাহলে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ জিতবো কিভাবে? 3টা টাফ চান্স মিলিয়ে একটা ফুল চান্সে সেটা কনভার্ট করতে পারবেন না, আমাদের ফিল্ডাররা সেই জিনিসটা পারেন নাই। তারপরেও গিয়ে পাকিস্তান যেটা হয়েছে যে সেইটার মানে সুবিধাটা নিয়ে 6 ওভারে পাওয়ার প্লেতে তারা 1 উইকেটে 67-তে পৌঁছে গেছে, 10 ওভার শেষে 1 উইকেটে 107 রানে পৌঁছে গিয়েছে। সেইখান থেকে তাদের 201 রানে আটকে ফেলাটা তো ভাই মন্দের ভালো বাংলাদেশের জন্য। সেইটা হয়েছে কারণ ওই 11-12 ওভারে পরপর 2 ওভারে 2 সেট ব্যাটসম্যানকে আমরা আউট করে দিতে পেরেছি। প্রথমে তানজিম সাকিব আউট করলেন হারিসকে, পার্টনারশিপটা ব্রেক করলেন, ভেরি নেক্সট ওভারে রিশাদ আউট করলেন হচ্ছে গিয়ে এইখানটাতে ওই সাহেবজাদা ফারহানকে। তারপরে গিয়ে হচ্ছে গিয়ে তাদের হাসানের ওই যে অপরাজিত 51 রানের ইনিংসটাতে স্কোরটা তারা 201 পর্যন্ত নিয়ে যেতে পারে। সো ওই 201 রান তারা করে জেতা উচিত ভাই। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে নামছেন, একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলতে নামছেন, আপনি যদি 201 রান করে না তারা করে জিততে না পারেন, তাহলে ভাই এখনকার এই টি-20 খেলার, টি-20তে জেতার আশা করার কোনো রকম কোনো কারণই নাই। এইটা অ্যাবসলিউটলি পার স্কোর আমি মনে করি। এবং আমি ওই যে বললাম মন্দের ভালো, আমরা একজন বোলার কম নিয়ে খেলেও শরীফুলের ইনজুরি সত্ত্বেও আমরা তাদেরকে ঠিক ওই 201 রানে আটকে ফেলতে পেরেছি, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই জয়ের ধারে কাছেও যেতে পারেনি। এবং তানজিম সাকিবের ওই ব্যাটিং না হলে আমরা তো আসলে এমন হতে পারতো যে 100-র মধ্যেই গুটিয়ে যেতে পারতাম, ওই রকম আশঙ্কার জায়গাটাও আসলে ছিল। টার্নিং পয়েন্টের হিসাবে তাই আমি আসলে ঠিক সাহেবজাদা ফারহানের যে 3টা ক্যাচ আমরা ফেলেছি, হাফ চান্সগুলো যে আমরা ফেলেছি সেটা কথা বলতে পারি, কিন্তু সেটা চাপিয়ে আমি আমাদের ব্যাটিং ব্যর্থতার কথাই বলবো। আমাদের টপ 3 যে পরপর 3 ওভারে পাওয়ার প্লে লাস্ট 3 ওভারে আউট হয়ে গেল, এবং পাওয়ার প্লের পরে ফার্স্ট ওভারটাতে যে আমাদের আরও 2জন ব্যাটসম্যান আউট হয়ে গেল, সেইখান থেকে আমরাও ম্যাচ থেকে আউট হয়ে গেছি। ওইটাই আমার কাছে তাই টার্নিং পয়েন্ট, আমাদের ব্যাটসম্যানদের আরও একটা ন্যাক্কারজনক ব্যাটিং ব্যর্থতাই। একমত কি হবেন না আপনি বলুন?